নতুন কোনো জটিলতা দেখা না দিলে আজ বসছে পদ্মা সেতুর ৩৭তম স্প্যান। বাকি থাকা ৪টির মধ্যে ২টি যোগ হবে এ মাসে। ডিসেম্বরে পুরো সেতু দেখার আশা। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো মাথা ব্যথার কারণ। ৬ টাকার জায়গায় ১ ইউনিটের জন্যই খরচ ১৫০০ টাকারও বেশি। রামপালে সঞ্চালন লাইন না করেই দেশ ছেড়েছে ভারতের ইএমসি। এবং মার্কিন নির্বাচন নিয়ে একের পর এক নাটকীয়তা। কারচুপির অভিযোগে পেনসিলভেনিয়ায় ট্রাম্প শিবিরের মামলা। জর্জিয়ায় আবারও ভোট গণনার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এক সপ্তাহের ব্যবধানে আজ পদ্মা সেতুতে যোগ হচ্ছে ৩৭তম স্প্যান। দৃশ্যমান হবে ৫.৫ কিলোমিটার সেতু। বাকি ৪টির মধ্যে ২টি চলতি মাসে বসানোর পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে মাওয়ায় আছেন রিপোর্টার এহসান জুয়েল। আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। জুয়েল। খবির, অনেক বেশি গরম এখন এখানে, আর নদীতে কুয়াশাও আছে, কিন্তু এগুলো পদ্মা সেতুর স্প্যান বসানোর কাজে খুব বেশি সমস্যা করতে পারছে না। সকাল ৯টায় কাজ শুরু করার কথা থাকলেও সেটি কিছুটা দেরিতে শুরু হয়েছে, অর্থাৎ 11:15 নাগাদ শুরু হয়েছে স্প্যানটি বয়ে নিয়ে আসা। অর্থাৎ মাওয়ার কুমারভোগিয়াট যেখানে স্প্যানটি রাখা হয় সেখান থেকে এটিকে আজকে যে দুটি পিলারের উপর তোলা হবে, অর্থাৎ মাঝ নদীতে 9 ও 10 নম্বর পিলার, সেটির কাছাকাছি নিয়ে আসার কাজটি শুরু হয়েছিল 11:15 নাগাদ। এটি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই নিয়ে আসা গেছে। এখন বাকি কাজগুলো করা হচ্ছে, অর্থাৎ এখানে যে স্প্যানটি বসানোর জন্য যখন স্প্যানটি টেনে আনা হবে পিলারের ঠিক উপরে, এটি টেনে আনার জন্য যাতে ক্রেনটি ভেসে না যায় কিংবা পজিশন থেকে নড়ে না যায়, সেই কারণে এটি দুই পাশে নোঙর করার কাজটি করা হচ্ছে। নোঙর করার কাজটি মাঝ নদীতে একটু জটিল, কারণ হলো এখানে দুই পাশে কোনো পাড় নেই। নদীর তলদেশে নোঙর করতে হয়। নদীর তলদেশে নোঙরটি প্রবেশ করিয়ে শক্ত মাটিতে এটি গেঁথে ফেলা হয়। পরবর্তীতে এটির উপর ভর করেই স্প্যানটিকে সামনের দিকে টেনে আনা হয়। এখন পর্যন্ত কাজের যে অগ্রগতি, তাতে মনে হচ্ছে নতুন কোনো জটিলতা না হলে, যেটি বলছিলেন আপনারা, এটি আজকে দিনের মধ্যে বসে দিয়ে দেওয়া সম্ভব হবে এবং সেইভাবেই কিন্তু কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে করে। এখন পিলারের খুব কাছাকাছি স্প্যানটি নিয়ে আসা আছে। এই প্রান্তে আগে থেকে 7টি স্প্যান বসানো আছে। আজকে যদি এই স্প্যানটি বসানো হয় তবে এটি 8ম স্প্যান হিসাবে এই প্রান্তে বসানো হবে এবং একই সঙ্গে জাজিরা প্রান্তে কিন্তু 29টি স্প্যান বসানো আছে। জাজিরা এবং মাওয়া প্রান্তের মাঝখানে যে 4টি স্প্যানের গ্যাপ, সেটি কিন্তু আজকে যদি এই স্প্যানটি বসানো হয় তাহলে আরও কমে আসবে, অর্থাৎ মাত্র 3টি স্প্যানে গিয়ে দাঁড়াবে। সবকিছু মিলে পদ্মা সেতু দৃশ্যমান হবে 5.5 কিলোমিটারের বেশি। আপনি জানেন যে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু, সেখানে 5.5 কিলোমিটার হয়ে যাওয়া মানে কিন্তু খুব অল্প একটু বাকি থাকবে। অর্থাৎ আজকে স্প্যানটি বসানো হলে এর পরবর্তীতে আর মাত্র 600 মিটার বাকি থাকবে, অর্থাৎ অর্ধ কিলোমিটারের একটু বেশি থাকবে। সেই কাজগুলো কিন্তু ধীরে ধীরে এগিয়ে নেওয়া হচ্ছে এবং পরিকল্পনা করা হয়েছে এই মাসে 4টি স্প্যান বসানোর। প্রথম স্প্যানটি কিন্তু 6 নভেম্বর বসানো হয়ে গেছে। আজকে যদি দ্বিতীয় স্প্যান বসানো যায় তাহলে বাকি 2টি স্প্যান বসানোর কাজও কিন্তু অনেকটুকু এগিয়ে নেওয়া সম্ভব হবে, কারণ আজকে স্প্যানটি বসার পরে নির্ভর করছে পরে স্প্যানগুলো বসানোর পরিকল্পনা ঠিক করা। এখন পর্যন্ত এইভাবে কাজ এগিয়ে চলছে। খবির, এই ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতুর কাজের খবর জানাচ্ছিলেন এহসান জুয়েল মাওয়া থেকে। 1 ইউনিট বিদ্যুতের জন্যই খরচ দিতে হচ্ছে ১৫০০ টাকারও বেশি। ক্যাপাসিটি চার্জের বোঝায় রাজধানীর পানগাঁও বিদ্যুৎ কেন্দ্রের জন্য এ হারেই টাকা গুনতে হচ্ছে পিডিবিকে। সমালোচনার মধ্যেও 2017-18 অর্থ বছরে অনুমোদন পাওয়া তেল ভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বেশিরভাগই এখন এভাবে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে, যা অব্যবস্থাপনা আর ভুল পরিকল্পনার পরিণতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আরেফিন প্রিন্সের ক্যামেরায় রিপোর্ট ফারুক ভুইয়া রবিনের। রাজধানীর পাশে কেরানীগঞ্জের পানগাঁওয়ে মার্কিন কোম্পানি এপিআর এনার্জির 300 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। লোডশেডিং সামলানোর কথা বলে 2017 সালে অনেকটা তড়িঘড়ি করেই অনুমোদন দেওয়া হয়েছিল বেশি উৎপাদন ব্যয়ে ডিজেল চালিত এই বিদ্যুৎ কেন্দ্রটির। কিন্তু বাস্তবতা হলো গত 2 বছরের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় জরুরি ভিত্তিতে অনুমোদন পাওয়া কেন্দ্রটির উৎপাদন। ফলে যতটুকু বিদ্যুৎই মিলেছে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ পরিশোধের চাপে তার দাম আকাশ ছোঁয়া। 2019-20 অর্থ বছরে কেন্দ্রটির ইউনিট প্রতি উৎপাদন ব্যয় পড়েছে রেকর্ড 1580 টাকা, যেখানে দেশে গড় বিদ্যুৎ উৎপাদন খরচ 6 টাকার মতো। 2017-18 অর্থ বছরে বিদ্যুৎ মহাপরিকল্পনাকে পাশ কাটিয়ে অনুমোদন পাওয়া ডিজেল চালিত বেশিরভাগ কেন্দ্রের চিত্র প্রায় একই।
2019-20 অর্থবছরে তেলভিত্তিক 5টি বেসরকারি কেন্দ্র থেকে সক্ষমতার 1% কম বিদ্যুৎ এলেও রাষ্ট্রকে গুনতে হয়েছে 1600 কোটি টাকারও বেশি। ফলে এসব কেন্দ্রের ইউনিট প্রতি বিদ্যুতের খরচ দাঁড়ায় 311 টাকা থেকে শুরু করে 1580 টাকা পর্যন্ত। নানা সমালোচনার মধ্যেও বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছিল জরুরি ভিত্তিতে, সেগুলোর অনেকগুলোই এখন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়ের উপর চাপ বাড়ানো এসব কেন্দ্রগুলো ঠিক কতটা যৌক্তিক পরিকল্পনার ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল সে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বলতে পারেন এটা পারফেক্ট হয়নি, কিন্তু এটা শুধুমাত্র এমার্জেন্সি মিট আপ করার জন্য এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছিল। তবে এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছে মাত্র 5 বছরের জন্য। এই 5 বছর আসলে প্রথমে চিন্তা করা হয়েছিল যে আমাদের আরও 5 বছর হয়তো বিদ্যুতের ক্রাইসিসটা থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন ভুল নীতির কারণে বাড়তি বোঝা চাপছে জনগণের উপর। সামগ্রিক দিক যৌক্তিকভাবে মূল্যায়ন করে অপ্রয়োজনীয় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি বাতিলের পরামর্শ বিশেষজ্ঞদের। চুক্তি শেষ করার যথেষ্ট স্কোপ আছে। একে হলো এদের উৎপাদন খরচ বেশি, 2 নম্বর হলো এগুলি উৎপাদনেও আসছে না, এগুলি ব্যবহারও করছি না, কিন্তু ক্যাপাসিটি চার্জ দিয়ে পিডিবির উপরে একটা বাড়তি খরচ চাপিয়ে দিচ্ছে এবং পিডিবি অনেকটা দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা কতটা মানা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে, কিন্তু প্রকল্পের বিদ্যুৎ সরবরাহের সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ না করেই বাংলাদেশ ছেড়ে চলে গেছে ভারতীয় কোম্পানি ইএমসি। ব্যাংকে জমা থাকা পারফরমেন্স গ্যারান্টির টাকাও তারা তুলে নিয়ে যায়। এ কারণে প্রকল্পটি বাস্তবায়নের কাজ 2 বছরেরও বেশি সময় পিছিয়ে গেছে। অন্যদিকে ইএমসির অধীনে কাজ করা বাংলাদেশের ঠিকাদাররা পথে বসেছেন। রিপোর্ট তরিকুল ইসলামের, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। 2015 সালের ডিসেম্বরে পিজিসিবি ও ইএমসি টিবিই এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পরবর্তী 18 মাস 2017 সালের জুনে সঞ্চালন লাইনটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কেন্দ্র থেকে খুলনার হরিণটানা সাবস্টেশন পর্যন্ত লাইনটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। 2 দফা সময়সীমা বাড়িয়ে 2018 সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল, কিন্তু কাজ শেষ না করে ওই বছরের অক্টোবর মাসে বাংলাদেশ ছেড়ে চলে যায় নির্মাণ কাজের নেতৃত্বে থাকা ইএমসি। পিজিসিবিকে না জানিয়ে ইএমসি তাদের ঢাকা ও খুলনা অফিস বন্ধ করে দেয় এবং তাদের সব কর্মকর্তা প্রতিনিধি বাংলাদেশ ছেড়ে চলে যান। এতে বাংলাদেশের ঠিকাদাররাও পথে বসেছেন। 1-1.5 বছর ধরে এই টাকা পয়সার বিভিন্ন লেনদেন আমাদের সঙ্গে সেভাবে তারা আমাদের পাওনা পরিশোধ করে নাই। লোকাল এই এলাকার মানুষজন তা তো মানবে না, ছাড়ছেও না আমাদের। এদিকে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা তাদের বকেয়া পাওনার দাবিতে প্রকল্প এলাকায় মানববন্ধন করেছে। বালু, কন, খোয়া, পাথর সব টানিয়েছি, সিমেন্ট টানিয়েছি, তা আমরা টাকা ঠিক মতন কন্ট্রাক্টরের কাছে পাইনি। কোম্পানি তো আমাকে টাকা দিতে পারছে না, করছে কি যে ইন্ডিয়ান কোম্পানি টাকা মেরে নিয়ে পলায় চলে গেছে, এখন তারা টাকা না দিলে আমরা টাকা দেবো কোন কায়দায়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির নির্বাহী প্রকৌশলী জানান, ইএমসি এখন দেউলিয়া হয়ে গেছে আর ঠিকাদারের পাওনার বিষয়টি তাদের কিছুই করার নেই। ইন্ডিয়ার গভর্নমেন্ট ওদের রুল চেঞ্জ করার পরে ওরা দেউলিয়া হয়ে গেছে। এখন ওদের আইআরপি নাকি একটা সংস্থা আছে, ওইটা হ্যান্ডেল করে। এখন ওরা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, তো ওদের সাথে যোগাযোগ করে আমরা কোনো আউটপুট পাই নাই। 1320 মেগাওয়াট ক্ষমতার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ নির্মাণ প্রকল্পের মধ্যে রয়েছে খুলনা মংলা 230 কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। যুক্তরাষ্ট্রে আবারও একদিনে 1,40,000-এর মতো মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। বেড়েছে মৃতের সংখ্যাও, 1360 জনের মৃত্যু হয়েছে বুধবার। এদিন বিশ্বব্যাপী মোট আক্রান্ত 6,09,000-এর বেশি মানুষ, মারা গেছেন 10,000-এরও বেশি। কিছুদিন কম থাকলেও ব্রাজিলে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ, ভারতের অবস্থাও বেগতিক। দেশ দুটিতে 50,000-এর কাছাকাছি শনাক্ত হয়েছে বুধবার। ইউরোপের দেশগুলোতে দ্বিতীয় সংক্রমণে টালমাটাল অবস্থা। সবথেকে খারাপ পরিস্থিতি ফ্রান্স, ইতালি, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও পোল্যান্ডে। ঢাকা 18 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। উত্তরার 5 নম্বর সেক্টরে আইএস স্কুল কেন্দ্রে আছেন রিপোর্টার বেলায়েত হোসেন। আমরা সরাসরি তার কাছে যাব বিস্তারিত জানতে। বেলায়েত। কবির, ভোট গ্রহণের 4 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হতে চলল। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরার
5 নম্বর সেক্টরের IES স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে আমি সকাল থেকে যতটুকু দেখেছি যে ভোটার উপস্থিতি কিন্তু বলা যায় যে একেবারেই কম। আমরা ভোটার উপস্থিতি খুব বড় কোনো লাইন এখন পর্যন্ত দেখতে পাইনি। কিছুক্ষণ আগে এই কেন্দ্রে ভোট দিয়ে গেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, তারও আগে এখানে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাসান হাবিব। আমরা একটু ভোটার উপস্থিতিটার বিষয়ে একটু আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই। আমরা এখন যে ভোট কক্ষে উপস্থিত রয়েছি সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে EVM-এর যেই স্ক্রিন রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এই ভোট কক্ষে 431 জন ভোটারের মধ্যে এই 4 ঘন্টায় সর্বসাকুল্যে 6টি ভোট পড়েছে। অর্থাৎ বলাই যায় যে ভোটারের উপস্থিতি কিন্তু মোটামুটি বলা যায় যে সন্তোষজনক নয়। এর বাইরে একটু কথা বলতে চাই যে এখানে কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার এসেছেন, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। সাংবাদিকরা তার কাছে বিএনপির প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চেয়েছেন। বিএনপির প্রার্থী সকাল থেকে অভিযোগ করেছেন যে বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে এই অভিযোগটি একেবারেই সত্য নয়। তিনি এটিও বলেছেন যে কোনো কেন্দ্রে বিএনপি নিজেই এজেন্ট দেয়নি। আর এর বাইরে তিনি যেটা বলছেন, ভোটের পরিবেশ খুবই ভালো আছে বলেই তিনি দাবি করেছেন। আর আওয়ামী লীগের প্রার্থী কিন্তু একই কথা বলেছেন তিনি তার ভোটাধিকার প্রয়োগ করে। আরেকটা বিষয় একটু বলে রাখতে চাই যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম যে ভোটার উপস্থিতি কেন কম। তিনি যেটা বলছেন যে আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব আসলে ভোট ব্যবস্থাপনা, ভোটার উপস্থিতি, ভোটারদের আশা ভোটারদেরই বিষয় আসলে। সেক্ষেত্রে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসার জন্য যত ধরনের পরিবেশ নিশ্চিত করা দরকার সব ধরনের পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশনের দাবি। তো এই ছিল আমার কাছে IES ভোট কেন্দ্র থেকে এখনকার মতো সর্বশেষ খবর। ঢাকা 18-র উপনির্বাচন চলছে, সে বিষয়ে জানাচ্ছিলেন বেলায়েত হোসাইন। এদিকে সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে EVM-এ শুরু হয় ভোট নেওয়া। বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ভোটারদের লাইন। এ আসনে আওয়ামী লীগ থেকে প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপির সেলিম রেজা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। উপজেলায় 171টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 3,64,764 জন। গত 13ই জুন করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আসনটি শূন্য হয়। সুন্দরবন দস্যুমুক্ত হবার পর এবার চট্টগ্রামের বাঁশখালীতে র্যাবের কাছে আত্মসমর্পণ করছে চট্টগ্রামের 11টি বাহিনীর 34 জন জলদস্যু। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি তার কাছে যাব। দীপ, খবর আজকে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাঁশখালী, মহেশখালী এবং চট্টগ্রামের বেশ কয়েকটি অঞ্চলে 11টি জলদস্যু বাহিনীর 34 জন সদস্য আত্মসমর্পণ করবেন। কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। যেটি আমরা জানতে পেরেছি, এই 34 জন সদস্য এখানে আত্মসমর্পণ করবেন এবং তারা 90টি দেশি বিদেশি অস্ত্র কিন্তু এখানে জমা দেবেন। এবং র্যাবের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বিনা শর্তে জলদস্যুরা আত্মসমর্পণ করছে এবং র্যাব যেটি বলছে যে অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীগুলো জলদস্যুরাও যদি আত্মসমর্পণ করতে চায় সেটিও আসলে র্যাব তাদেরকে ব্যবস্থা করে দেবে। কিন্তু তারা যেটি বলছেন যে নতুন কোনো বাহিনীকে এই চট্টগ্রামের যে বিভিন্ন অঞ্চল আছে সেখানে জলদস্যুতা করতে দেওয়া হবে না এবং যে বাহিনীর সদস্যরা আছে তাদেরকেও কিন্তু র্যাব বলছে যে তাদের যদি সহায়তার প্রয়োজন হয় র্যাব সেটি করবে। এবং আমাদেরকে আরও যেটি জানানো হয়েছে যে আজকে যারা আত্মসমর্পণ করছে তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে। এবং একটি বিষয় জানিয়ে রাখে যে ইতিমধ্যে সুন্দরবনকে কিন্তু জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়েছে এবং র্যাব যেটি বলছে যে তারা কার্যক্রম শুরু করেছে এবং তারা হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে এই চট্টগ্রামের যে বিভিন্ন অঞ্চলে এখনো জলদস্যু রয়ে গেছে সেটিকেও তারা নিয়ন্ত্রণে নিয়ে এসে এই চট্টগ্রাম অঞ্চলকেও কিন্তু জলদস্যু মুক্ত বলে ঘোষণা করতে পারবেন। র্যাবের পক্ষ থেকে আমাদেরকে যেটি বারবার জানানো হয়েছে যে আজকে 11টি বাহিনীর 34 জন সদস্য এখানে আত্মসমর্পণ করবেন এবং তারা যেটি বলছে এই 11টি বাহিনী যেটি বলা হচ্ছে যে তাদের প্রধান যারা রয়েছে সেই প্রধানরা কিন্তু বেশিরভাগই আজকে আত্মসমর্পণ করবেন। এবং তারা যেটি আমাদেরকে বলেছেন যে এই জলদস্যুরা যারা আত্মসমর্পণ করবে তাদের যে মামলাগুলো রয়েছে বা তারা স্বাভাবিক জীবনে ফেরার পথে যাতে কোনো ধরনের সমস্যাগুলো না হয় আইনগতভাবে সেটিও র্যাবের পক্ষ থেকে সহায়তা করা হবে। এবং তারা বলেছে যে বাহিনীর অন্যান্য বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীর সদস্যরা যেগুলি ভবিষ্যতে আত্মসমর্পণ করতে চায় র্যাব তাদের
তাদেরকে সার্বিকভাবে সহায়তা করবেন। এবং এখানে বেশ কিছু ভুক্তভোগীরাও উপস্থিত রয়েছেন, তারা যেটি বলছে গত কয়েক মাস আগেও যে ধরনের পরিস্থিতি এখানে ছিল সেই পরিস্থিতিতে কিন্তু অনেকটা উন্নতি হয়েছে এবং তাদের মধ্যে এক ধরনের যে ভয়ভীতি ছিল সেই ভয়ভীতিও কিন্তু অনেকটা কেটে গিয়েছে। তো খুব এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। চট্টগ্রামে জলদস্যুদের আত্মসমর্পণের খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান দ্বীপ। মার্কিন নির্বাচন পরবর্তী খবর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঘটছে একের পর এক নাটকীয়তা। অনিশ্চয়তার অন্ধকার যেন কাটছে না বিশ্বের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক দেশটির। ভোটে কারচুপির অভিযোগে বুধবার পেনসিলভেনিয়ায় মামলা করেছে ট্রাম্প শিবির। আর জর্জিয়া অঙ্গরাজ্যের ভোট আবারও হাতে গণনার ঘোষণা এসেছে। এখনও ফলাফল ঘোষণা হয়নি অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও। নিউ ইয়র্ক থেকে রিপোর্ট হাসানুজ্জামান সাকিব। ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার অবসরপ্রাপ্ত সৈনিক দিবস বা ভেটারান্স ডে উপলক্ষে রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে 6 দিন পর জনসমক্ষে এলেন ট্রাম্প। তবে তাকে বিষণ্ণ দেখায়। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সঙ্গে থাকলেও ছিলেন ট্রাম্পের থেকে দূরে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে সম্মাননা জানান ট্রাম্প, তবে কোনো বক্তব্য রাখেননি। যথারীতি টুইটে ছিলেন সক্রিয়। বেজায় খেপেছেন দোদুল্যমান পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় নিজ দলের নির্বাচন কর্মকর্তার উপর। আল হুইম্ট নামে ওই কর্মকর্তা ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন নির্বাচনে কোনো কারচুপি হয়নি, কিন্তু ওই অঙ্গরাজ্যে ভোটে কারচুপির অভিযোগ এনে লাল শিবির মামলা করেছে, চেয়েছে ন্যায় বিচার। ভোট কারচুপি নিয়ে রিপাবলিকান দলের সিনেটরদের চাপে আছেন জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রেফেন্সপার্জার। তিনি জানিয়েছেন জর্জিয়ার প্রতিটি ভোট আবারও হাতে হাতে গোনা হবে। এখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নয়। আমরা অনুসন্ধান করে দেখছি জাল ভোট, ডাবল গণনার মতো ঘটনাগুলো ঘটেছে কিনা। প্রত্যেকটা বৈধ ভোটকে আমরা আমলে নিতে চাই। জর্জিয়ায় 16টি ইলেকটোরাল ভোট নিয়েই বাইডেন প্রয়োজনীয় সংখ্যক 270টির কিছু বেশি ভোট পেয়েছেন। এদিকে খুব কম ব্যবধানে এগিয়ে থাকা অ্যারিজোনা অঙ্গরাজ্যের 11টি ইলেকটোরাল ভোট নিয়েও আদালতে যেতে পারেন রিপাবলিকানরা। অপরদিকে মিশিগান ও উইসকনসিনও কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আসছে ট্রাম্প শিবির। এদিকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিতে এখনো 2 মাসেরও বেশি বাকি থাকলেও এরই মধ্যে হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা চিফ অফ স্টাফের নাম ঘোষণা করেছেন জো বাইডেন। বুধবার তার দীর্ঘ সময়ের সহযোগী রন ক্লেনকে এ পদে নির্বাচিত করেন তিনি। এছাড়া এদিন ভেটারান্স ডে উপলক্ষে পেনসিলভেনিয়ায় প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানান বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। কলকাতায় একটি মণ্ডপে কালী পূজা উদ্বোধন করবেন সাকিব আল হাসান। এই তথ্য নিশ্চিত করেছেন পূজা কমিটির আয়োজক। সন্ধ্যায় কলকাতায় কালী পূজার উদ্বোধন করবেন সাকিব। আয়োজক পরেশ পাল জানান, সন্ধ্যায় পূজা উদ্বোধন করেই আবার ঢাকায় ফিরে আসবেন তিনি। এই করোনাকালে ভারতীয় দূতাবাস কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিশ্বসেরা অলরাউন্ডারকে ভিসা দিয়েছে বলে জানান আয়োজক। সম্প্রতি 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব। আমাদের এই পুজোর উদ্বোধক সাকিবুল হাসান, বাংলাদেশের ক্যাপ্টেন ক্রিকেটের। করোনার সময় কোনো ভিসা নেই, ওই একমাত্র ভিসা পেয়েছে, ওকে দিয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন কোনো জটিলতা দেখা না দিলে আজ বসছে পদ্মা সেতুর 37তম স্প্যান। বাকি থাকা 4টির মধ্যে 2টি যোগ হবে এ মাসে। ডিসেম্বরে পুরো সেতু দেখার আশা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।